দুইটা সিংহের টাকা দিয়ে দুইটা মহিষ কিনতে পারবে। মোটেও ভুল শোনেননি, ঘটনা সত্যি। খুব বড় একটা ময়লার ভাগারে পুরায় রাখে, ওরা বলতেছে না অনেক দাম। এত দাম তাহলে এটা কোথায় যায়, কি হয়? এই মহিষের সিংকে তিনি এত মূল্যবান করে তোলেন কিভাবে? কিন্তু এটা কিন্তু আমি সরকারি জটিলতার কারণে, আইনের জটিলতার কারণে দেশের বাইরে আমি পাঠাতে পারতেছি না। বিপুল চাহিদা সত্ত্বেও বিদেশি রপ্তানি এখনো আটকে আছে। আমি এটা কালেকশন করতে যা আমি দেখলাম যে ইতালিতে আপনার মহিষের সিংহের চিরুনি খুব ভালো ডিমান্ড। পর্তুগালের এদিকে এগুলো দিয়ে নেকলেস, ক্রুশ ডিজাইনের লকেট গুলো, যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি, সেই ক্রুশ ডিজাইনের লকেটটা ওরা ওদের খুব চাহিদা আছে। আমি লোক মাধ্যমে খুব অল্প পরিসরে পাঠাইতে পারতেছি। কিন্তু এটা যদি সরকার থেকে ধরেন এই সেক্টরটার উপর একটু নজর দেওয়া হয়, যে আমরা যেন এই কাজটা করে দেশের বাইরে পাঠাইতে পারি, এটা আমাদের জন্য তো অবশ্যই ভালো। ভাই, একটা খুব বড় একটা ময়লার ভাগারে, সেখানে এগুলো ওরা পুরায় রাখে। আমি গেছি কিনতে, তো ওরা বলতেছে না অনেক দাম। আমি তো জানি যেটা আমি সারা জীবন পুরাই ব্যবহার করছি, এত দাম তাহলে এটা কোথায় যায়, কি হয়? আমার জানার আগ্রহ হলো, আমি জানতে চাইলাম। ওরা বললো এটা দেশের বাইরে যাবে, চায়না যাবে, অমুক জায়গায় তমুক জায়গায়, এটা দিয়ে বুতাম বানাবে। তা আমার কথা হচ্ছে যে এটা তো আমরাই বানাতে পারতেছি। যেমন আমি ব্যক্তিগতভাবে এটা দিয়ে আমার অনেক রকম আইটেম আমি বানাই, কিন্তু এটা কিন্তু আমি সরকারি জটিলতার কারণে, আইনের জটিলতার কারণে দেশের বাইরে আমি পাঠাইতে পারতেছি না। এইটাও আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ। আমরা চাইলে এটা আমাদের দেশে এখন অব্দি বজ্র ময়লা, কিন্তু এটাকে আমরা সময় দিলে এটাকে আমরা ডলারে রূপান্তর করতে পারি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই সিং নিয়ে আমার তো একটা ভাবনা, ভালো লাগা। সিং নিয়ে এপারে সাধারণত কেউ ওইভাবে কাজ করে না। তো আমি চাই, অবশ্যই এটা সিং নিয়ে আমার নানান রকম কাজ আছে। তো আমি চাই আমার এই কাজগুলো নিয়ে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতে। তো সেটার জন্য ধরেন দেশের বাহির থেকে আমার কাছে নানান রকম অর্ডার আছে, কিন্তু আমি রাষ্ট্রীয় জটিলতার কারণে আমি মালগুলো পাঠাইতে পারতেছি না। ধরেন এই শিংটা আপনাদের চোখে একটা খুবই সাধারণ একটা মহিষের শিং, এটা গোস্তটা আপনারা খাইছেন, খায় এটাকে বজ্র হিসাবে আপনারা ফেলেই দিচ্ছেন। তো আমার কাছে এটা একটা ব্ল্যাক গোল্ড সম্পদ। তো আমি অবশ্যই পথের ধারে এটা পরে থাকতে দেখলে আমার ভালো লাগবে না। আমি এটা কুড়ায় নিয়ে আসছি। এখন এটাকে আমি চাইলে এটাকে দিয়ে অনেক রকম রূপ দিতে পারি। এখান থেকে একটা নাকফুল বানাই দেবো, যেটা আপনি নাকে পরবেন। আমি এখান থেকে কাইটা আপনাকে একটা নেকলেস বানাই দিব, সেটাও আপনি পরবেন। আমি এখান থেকে কাইটা একটা হাতের চুড়ি বানাই দিব, সেটাও আপনি পরবেন। আমি এখান থেকে কাইটা আপনাকে বুতাম বানাই দিব, সেটাও আপনার জামা কাপড় আপনি পরতে পারবেন। ব্যাপার হচ্ছে যে এটাকে আপনি নানান রকম কাজে ব্যবহার করতে পারবেন। প্লাস্টিক হচ্ছে অবশ্যই পরিবেশের জন্য একটা খুব মারাত্মক একটা বিষক্রিয়ার মতো। আর আদিতে আপনি জানবেন যে জুয়েলারি ব্যবহার ছিল হচ্ছে কাঠের, পাথরের আর দামি। এখন যেমন গোল্ড দেখতেছেন আপনার, খুব দামি মেটাল। এক সময় যখন কাঠের, পাথরের জুয়েলারি সময় ছিল, তখন এইটাই ছিল সবচাইতে দামি মেটাল। এই শিং দিয়ে জুয়েলারি আইটেম গুলো তৈরি হইতো, এবং কি এটা তো পরিবেশের জন্য কোনো হুমকিমূলক কিছু না। এটা তো আমাদের একটা মানসিকতার একটা ব্যাপার। ভাই, বাংলাদেশে ধরেন শিং নিয়ে একটা সময় কাজ চলতো। একটা সময় পুরান ঢাকাতে রাস্তার পাশে বসে বসে চিরুনি বানানো হতো। যখন বাংলাদেশে ধরেন প্লাস্টিক ঢুকে গেছে, আমরা প্লাস্টিকের জুতা পরছি, আমরা প্লাস্টিকের পাত্রে জল খাচ্ছি, প্লাস্টিকের চিরুনি মাথায় দিচ্ছি। তার মনে হচ্ছে আমাদের বলতে পারি জীবনটাই প্লাস্টিক হয়ে গেছে, যার কারণে আমরা এই শিংটাকে একটু অন্যরকম ভাবে এটাকে আমি রাখছি। এটা আমার ভালো লাগার জন্য আমার জায়গা থেকে আমি রাখছি, কিন্তু এইটার দেশের বাইরে খুব চাহিদা আছে। এটাকে ধরেন এখানে খুব কারুকাজ করে এটার খুব ডিমান্ড। মানে সবাই লাটিন ঘুরাচ্ছে, সবার লাটিনের থেকে আমার লাটিনটা কেন জানি একটু ডিফারেন্ট হইতে হয়, একটু আলাদা হইতে হবে। তো আমি সেই দিকে খেয়াল করতে যা হয়েছে কি, সবাই লাটিন খেলছে, কিন্তু আমি মাঠে কোনায় বসে বসে লাটিন বানাই যাচ্ছি। দিন ফুরা যাচ্ছে, কিন্তু আমার লাটিন ঘোরানো আর হচ্ছে না। এইভাবে করে আমার ধরেন এই শিল্পী পথে আমার ঢোকা চুলটা আমার এইভাবেই ছিল। আমার বাবা গান বাজনা করতো, তো আমি তার তবলা একদিন বাজাইলাম, তো উনি একটু রাগ হইলো যে বাচ্চা মানুষ, এটা তোমার ধরার জিনিস না। তা আমারও স্বাভাবিক একটু কষ্ট হইলো। আমি তো এটা তো নষ্ট করতাম না, উদ্দেশ্য তো আমার নষ্ট করা না, এটা আমার ভালো লাগে। তারপরে আমি বাবার প্রতি অনুরোধ হলো, আমি মাটির হাড়ি কুড়ায় আইনা সেটা দিয়ে আমি এক জোড়া তবলা বানাইলাম। হচ্ছে সিমেন্টের বস্তার কাগজ দিয়ে আমি এক জোড়া তবলা বানাইলাম। বানায় সেটাকে আমি যখন বাজাচ্ছি, বাবা আইসা দেখলো যে আমি আমার চেষ্টা অনুযায়ী আমি একটা তবলা বানায় বাজাচ্ছি। তো বাবার খুবই ভালো লাগলো, বাবা খুব খুশি হলো। তখন বাবা আমাকে বললো যে এই যন্ত্র তুমি বাজাইতেই পারো। তো বাবা আমার হাতে তখন তবলা তুলে দিল। তো যন্ত্রের প্রতি আমার একটা আকর্ষণ তখন থেকে, যন্ত্র মায়াটাও আমি আর ছাড়া হয় নাই, এই যন্ত্র বানাচ্ছি। এভাবে করে টিকে থাকা। এখন আমি একজন শিল্পী হিসাবে ধরেন নানান রকম আমার কাজ জানা আছে, কিন্তু আমি করতে পারি, কিন্তু কেন জানি মনে হয় আমি শিল্পী সত্তাটাকে থেকে একটা আলাদা হয়ে যাবো। যদি আমি অর্থের পিছিয়ে ছুটতে যাই, তাহলে আমার নানা রকম কাজ আছে,
আমি কাজ জানি নানান রকম, তো আমি চাইলে তো সেদিকে করলে কেন জানি আমার এই সত্তাটাকে আমি হারাই ফেলি, আমার নিজেকে তখন একা একা মনে হয়। যার কারণে যেমনই হোক, যেভাবেই চলি জীবনযাপন যাই হোক, আমি সুন্দর আছি।